হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে ওয়েলকাম ব্যাক টু নবসার বায়ো ক্লাস। তাহলে তোমাদের সবাইকে আজকে ফার্স্ট ওয়েলকাম করি। দীপায়ন, অর্ক, সাগর, অভিনন্দন, অরণ্যা, রূপসা, অমিতেশ, রোহন, অরিজিৎ, স্বস্তিকা, শাকনিকা, অরিন্দ্রিলা, দেবার্ঘ, অভিজ্ঞান, কয়না, স্বপ্ননীল, উত্তরা, সুরজিৎ, দিগন্ত, মাসুম, সৃজনী, সাধিষ্ঠা, রিয়া, শাশ্বত, মাধুর্য, সংহিতা, ঋষিকা, অঙ্কিতা, শ্রেয়া, রিফা, শ্রুতি, প্রত্যুষা, রিয়া, সৃজনী, শাস্মিত, সপ্তবর্ণা, নম্রতা, আদ্রিজা, স্পন্দন অ্যান্ড দ্য শুভদীপ। আজকে দেখো আমরা হিউম্যান রিপ্রোডাকশনের অলরেডি দুটো পার্ট কমপ্লিট করেছি। আজকে যে পার্টটাকে নিয়ে আমরা ডিসকাস করব, দ্যাট ইজ দ্য ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন। সো আমরা প্রি ফার্টিলাইজেশন যে ইভেন্টসগুলো হয় সেগুলোকে কমপ্লিট করতে পারলাম, তাই তো? আজকে তাহলে আমরা ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস সেটাকে নিয়ে ডিসকাস করব। বোঝা গেল সাদিসটা? রাইট। ফার্স্ট দেখো, ফার্টিলাইজেশন আর ইমপ্ল্যান্টেশন যখন বলতে হয়, ফার্স্ট এটা স্টার্টিং পয়েন্ট কখন থেকে হয় জানো? ডিউরিং কপুলেশনের টাইম semen is released by the penis into the vagina. It is called the insemination. It is a very important step কিন্তু, কারণ ইনসেমিনেশনের থ্রু দিয়েই একটা মেল তার সিমেন, দ্যাট মিন্স দ্যাট ইজ দ্য স্পার্ম বলতেই পারি, সেটাকে কোথায় আলটিমেটলি ইজাকুলেট করে দেয়? ভ্যাজাইনা অফ দ্য ফিমেল বডির মধ্যে। এটা হচ্ছে ফার্টিলাইজেশনের ফার্স্ট স্টেপ তুমি বলতেই পারো। দেখো এবার দেখি আমরা ফার্টিলাইজেশন আর ইমপ্ল্যান্টেশনের ফার্স্ট আমাদের স্পার্ম। সাসমিত দেখো, স্পার্ম প্রথম কোথায় এলো? ভ্যাজাইনার মধ্যে। ভ্যাজাইনাল থেকে কোথায় এলো? সার্ভিক্যাল ক্যানেলের মধ্যে, তারপর ইউটেরাসের মধ্যে, তারপর ইস্থামাসের মধ্যে। ইস্থামাস আলটিমেটলি কোন পার্ট? ফ্যালোপিয়ান টিউবের সেই জাংশন পার্টটা। এটা হচ্ছে ছেলেটা গেল ভাবো এই সাইড দিয়ে, আর অন্য সাইড দিয়ে ফিমেল গ্যামেট সেলস এক্স সেলকে আসতে হবে। তাহলে ওভাম কোথা থেকে রিলিজ হয়েছে? ফ্রম দ্য ওভারি থেকে। কোথায় এসছে প্রথম? ফিমব্রি, মানে ফ্যালোপিয়ান টিউবের সেই ফিঙ্গার লাইক প্রজেকশনের পার্ট। তারপর কোথায় এলো? ইনফ্যান্ডিবুলাম, সে ফানেল লাইক শেপ। তারপর আবার অ্যাম্পিউলাতে চলে এসছে, মানে এই যে তোমার ফিমেল পার্টটা কোথায়, ফিমেল গ্যামেট সেলসটা এই সাইড দিয়ে এসে কোথায় ওয়েট করছিল? অ্যাম্পিউলা ইস্থামাস জাংশনে। ঠিক সেই সময় স্পার্ম চলে এসছে, আসলে কি হবে? ফার্টিলাইজেশন হবে। সো ফার্টিলাইজেশন মিনস ফিউশন অফ স্পার্ম উইথ দ্য ওভাম, দ্যাট ইজ কল্ড দ্য ফার্টিলাইজেশন। বোঝা গেল উত্তরা? তাহলে ফার্টিলাইজেশনের মেন সাইটটা কি? অর্ক ভালোভাবে বোঝার চেষ্টা করো। কোথায় বললাম সাইট? দ্যাট ইজ দ্য অ্যাম্পিউলার রিজিয়ন or ampulla isthmic junction. It is the main important site of the fertilization. হয়ে গেল ব্যাপারটা বোঝা? অরিজিৎ, এই যে যখন ফার্টিলাইজেশন হয় না, মানে স্পার্মকে কোথায় গিয়ে এন্ট্রি করতে হয়? ওভামের মধ্যে। তবেই না প্রো নিউক্লিয়াস টু প্রো নিউক্লিয়াসের কম্বিনেশন ঘটে, ফিউশন ঘটে। বুঝতে পারছো স্পন্দন? ক্লিয়ার? দেখো এবার ফার্স্ট কিছু আমরা একটা পয়েন্ট বলি। ফার্টিলাইজেশন হ্যাপেন অনলি ইফ ওভাম অ্যান্ড স্পার্ম আর ট্রান্সপোর্টেড সাইমেন্টেনাসলি, মানে স্পার্ম আগে চলে গেল, ওভাম ততক্ষণে রিলিজ হয়নি। তাহলে কি আলটিমেটলি ফার্টিলাইজেশন হবে? হবে না। কেন? তার কারণ স্পার্মের একটা অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি করবার টাইম আছে, সেটা পেরিয়ে গেলে সে আর তার অ্যাক্টিভিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে। সো ফার্স্ট দেখো, যখন একটা স্পার্ম ফার্স্ট এলো, ও এই দেখো এই সেই মনে করো সেকেন্ডারি উসাইড বা এক্স সেলটার কথা। তাহলে ফার্স্ট স্টেপে কী হলো? স্পার্ম এলো, কার সঙ্গে কানেক্ট করলো জোনা পেলুসিডা বলে একটা লেয়ার। কোথায় ছিল জোনা পেলুসিডা লেয়ার? সেটা এই ওভামকে সারাউন্ড করে, আমি ওভাম বলেই বলছি তোমার বুঝতে সুবিধা হবে বলে, এটা এখনও সেকেন্ডারি উসাইডই বলা যেতে পারে। তাহলে ওভামের আউটার লেয়ার যে জোনা পেলুসিডা, তার সঙ্গেও কি হচ্ছে? কানেক্ট হলো, মানে কন্ট্যাক্টে এলো। তারপর কি হবে? আলটিমেটলি দুটো জিনিসের কন্ট্যাক্ট হলে কি হয়?
it induce the change in the membrane that block the entry of additional sperm. এবার যখনই একটা স্পার্মের নিউক্লিয়াস এন্ট্রি করে যায় এগের সাইটোপ্লাজমের মধ্যে, তখন কি হয়ে যায়, জোনা পেলুসিডা লেয়ারটা না একটা কভার আপ করে দেয় যাতে আর নতুন করে কোনো স্পার্মের নিউক্লিয়াস এন্ট্রি না করতে পারে। তাহলে তো অনেকগুলো নিউক্লিয়াস ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করে যেতে পারে, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। কিন্তু দেখো এই যে স্পার্মের হেড রিজিয়ন, তারপরে কি ছিল, অ্যাক্রোজোম একটা বলে একটা পার্ট ছিল। এই অ্যাক্রোজোম থেকে কি তৈরি হয়, এর মধ্যে ডিফারেন্ট টাইপ অফ এনজাইম আছে আমরা জানি, যেটা কি করে, হেল্প দ্য স্পার্ম টু এন্টার দ্য এগ সাইটোপ্লাজম বাই জোনা পেলুসিডা লেয়ার। তাহলে প্রথম স্পার্মকে কি ক্রস করতে হবে, জোনা পেলুসিডা লেয়ার, তারপর কাকে ক্রস করতে হবে, প্লাজমা মেমব্রেনকে, তাই তো। যখনই প্লাজমা মেমব্রেন ক্রস করে স্পার্মের নিউক্লিয়াস এক নিউক্লিয়াসের এক সাইটোপ্লাজমের ভেতরে ঢুকে পড়লো, তখন কি হবে, এগের এক সেলের ভেতরে তো একটা নিউক্লিয়াস আছে, থাকতে তো হবেই। সেই এগ নিউক্লিয়াসটা মিওটিক ডিভিশন তারা কমপ্লিট করে তৈরি করছে ওভাম আর সেকেন্ড পোলার বডি, মানে সে ফার্টিলাইজেশন করবার জন্যে নাও অ্যাক্টিভ হলো, রেডি হলো। বোঝা গেল? কখন হলো, যখন স্পার্মের নিউক্লিয়াস এক সাইটোপ্লাজমে রিচ করলো সেই টাইমে। ক্লিয়ার হলো ব্যাপারটা তো উত্তরা, স্বস্তিকা অ্যান্ড শাকনিকা? The haploid nucleus of the sperm and ovum fuse together. তাহলে N plus N ফিউজ করে কি তৈরি হচ্ছে, জাইগোট। জাইগোটের ক্রোমোজোম নাম্বার কি হচ্ছে, ডিপ্লয়েড হয়ে যাচ্ছে। বোঝা গেল শাসমিত, সপ্তবর্ণা, রাইট? অরিজিৎ, মাসুম, দেখো এবার আমরা ফার্টিলাইজেশন তো হলো, হয়ে একটা সিঙ্গেল সেল তৈরি হলো, তার নাম আমরা কি বলছি, জাইগোট বলছি, তাই তো। সেই জাইগোট 2 এর নাম্বার অফ ক্রোমোজোম আছে। এবার এখানে মাইটোসিস সেল ডিভিশন হতে শুরু করলো, মাইটোসিস বলছি, মিওসিস নয়। দেখো এখানে কি হচ্ছে, 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, সো অন কন্টিনিউ চলতে থাকছে। এই যে আমরা যে ক্লিভেজ, এই যে আমরা সেল ডিভিশনের কথা বলছি, সো জাইগোট আন্ডারগো দ্য মাইটোটিক ডিভিশন অর ক্লিভেজ স্টার্ট টু মুভ থ্রু দ্য ইস্থামাস টুয়ার্ডস দ্য ইউটেরাস। আস্তে আস্তে ওরা যত সেল ডিভিশন করছে ওরা আস্তে আস্তে ইউটেরাসের দিকে মাইগ্রেট করে চলে যাচ্ছে। দেখো এখানে কি হলো ব্যাপারটা, এই যে প্রত্যেকটা ডটার সেলসকে আমরা একটা পার্টিকুলার নাম দিচ্ছি, কারণ ডটার সেলটা শুনতে ভালো লাগছে না। কি নাম দেবো, নাম দেবো ব্লাস্টোমিয়ার্স নাম দেবো। এবার একটা স্পেশালাইজড টাইমে আসি, যেখানে 8 to 16 এইভাবে একটা সেলের মাস অফ স্ট্রাকচার ফরমেশন হলো, দ্যাট ইজ কল্ড দ্য মরুলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মরুলা 8 to 16 স্টেজ। মরুলা কন্টেন্ট দ্যাট কন্টিনিউ টু ডিভাইড। দেখো মরুলা আরও ডিভাইশন হলো, তারপর কি তৈরি করলো, ব্লাস্টোসিস্ট বলে একটা স্ট্রাকচার তৈরি করতে থাকলো। এবার দেখো আরও চন আরও তৈরি হতে থাকলো। এই যে ব্লাস্টোসিস্ট যেটা তৈরি হচ্ছে, এটা স্ট্রাকচারটাকে যদি তুমি এক্সিবিট করো, এর আউটার লেয়ারে না একটা কভারিং থাকে, দিস ইজ আউটার লেয়ার অর দ্য ট্রোপোব্লাস্ট, আর তার ভেতরে থাকে ইনার সেল মাস। এই দুটো জিনিস দিয়েই মেন জিনিসটা তৈরি। আর দেখো ট্রোপোব্লাস্ট লেয়ার কি ফাংশন করে, গিভ নারিশমেন্ট টু ইনার সেল মাস। আর এই যে ইনার সেল মাসটা ছিল এর ভেতরে, সেটা কি করছে, এখান থেকে গ্যাস্টুলা স্টেজে 3 জার্ম লেয়ার তৈরি হয়, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, যেখান থেকেই তোমার ডিফারেন্ট অর্গ্যানসগুলো তৈরি হয়। বোঝা গেল? এই যে 3 লেয়ার্স ফরমেশন হচ্ছে, দিস ইজ কল্ড দ্য গ্যাস্টুলা স্টেজ। প্রসেসটাকে বলছি গ্যাস্টুলেশন। কি বললাম? গ্যাস্টুলেশন। বোঝা গেল অমিতেশ? এবার গ্যাস্টুলা তৈরি হয়ে গেছে, তাহলে এই যে ব্লাস্টোসিস্টের কথা বললাম আমরা,
So after attachment, uterine cells divide rapidly and cover the blastocyst. ব্লাস্টোসিস্টটা ইউটেরাসের মেমব্রেনের মধ্যে এসে না ইমপ্ল্যান্ট হয়ে যায়, অ্যাটাচমেন্ট হয়ে যায়, আর তখন ইউটেরাইন মেমব্রেনগুলো না ওকে নিজের ভেতরে দেখো নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ, এটা ফার্স্ট অ্যাটাচমেন্ট হলো, এটা আস্তে আস্তে ও এন্ডোমেট্রিয়ামের ইনসাইডে ও ঢুকে যাচ্ছে। মানে এই যে প্রসেস, এটাকে নম্রতা কি বলছি জানো? শুভদীপ, স্পন্দন, ভালোভাবে বোঝো, দিস ইজ কল দ্য ইমপ্ল্যান্টেশন। কে হলো? ব্লাস্টোসিস্ট হলো। কোথায় ইমপ্ল্যান্ট হলো? কোথায় হলো? এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস। বোঝা গেল ব্যাপারটা? দিস ইজ দ্য ইমপ্ল্যান্টেশন প্রসেস। দেখো এই যে আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম, আস্তে 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 দেখো 4-8 সেল স্টেজ করে এই ইউটেরাইন ওয়ালে এখানে গিয়ে ইমপ্ল্যান্টেশনটা করে বললো। ইমপ্ল্যান্টেশন হওয়া মানেই প্রেগনেন্সি সিমটমস চলে আসা, মানে সে প্রেগনেন্ট হয়ে গেল সেই মহিলা। তাহলে আমরা একটু প্রেগনেন্সি নিয়ে কথা বলি। দেখো এইভাবে আফটার ইমপ্ল্যান্টেশন এ ফিঙ্গার লাইক প্রজেকশন, এই যে এই পার্টটা বলছি দেখো, কোরিওনিক ভিলি বলছি, অ্যাপিয়ার ইন দ্য ট্রোপোব্লাস্ট। ট্রোপোব্লাস্ট মানে সেই আউটার এক্সটার্নাল লেয়ার ছিল, তো ওইখানেই দেখো একটা ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি হচ্ছে, কোরিওনিক ভিলি। কি ফাংশন করে এটা? দে আর মেনলি সারাউন্ডেড বাই দ্য ইউটেরাইন টিস্যু অ্যান্ড ম্যাটার্নাল ব্লাড, মানে যেন একটা কানেক্টিং ব্রিজ তৈরি হলো দুজনের মধ্যে, বুঝতে পারছো? দ্যাট ইজ দ্য কোরিওনিক ভিলি অর ভিলাই। এবার দেখো এইটা তো কোরিওনিক ভিলি, আমরা কি করলাম এইখানে দেখো ফিটাস আর সেটা গ্রো করছে, এই হচ্ছে যে পার্টটাকে আমরা জুম করলাম, জুম করে এই পার্টটাকে কি বলছি? কোরিওনিক ভিলি বললাম। তারপর এইখানে আর একটা রিজিয়ান আছে দেখো, এই রিজিয়ানটাকে আমরা বলছি প্লাসেন্টা। তাহলে কি হলো প্লাসেন্টা? দ্য কোরিওনিক ভিলি অ্যান্ড ইউটেরাইন টিস্যু। এই যে কোরিওনিক কিছুটা ভিলিরও কিছু পার্ট আছে, আর কি আছে? ইউটেরাইন কিছু টিস্যুর পার্ট, এখানে মেনলি কি হচ্ছে? ইন্টার আলটিমেটলি অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে বলতে পারো, অ্যান্ড ফর্ম করছে প্লাসেন্টা। এই প্লাসেন্টা ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বিটুইন দ্য এমব্রায়ো অ্যান্ড দ্য ম্যাটার্নাল বডি, মানে এটা একদম পারফেক্ট জাংশন পয়েন্ট, দ্যাট ইজ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টার ফাংশন আমাদের ভেরি ইম্পর্টেন্ট। বাট তারপরে একটা জিনিস দেখো, এই যে একটা টিউব লাইক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি আম্বিলিকাল কর্ড। প্লাসেন্টা ইজ কানেক্টেড উইথ দ্য এমব্রায়ো, মানে পুরো জিনিসটা তো একটা কানেক্টেড হতে হবে এমব্রায়োর সঙ্গে, কার থ্রু কানেক্ট হবে? আম্বিলিকাল কর্ডের থ্রু কানেক্ট হবে। আর এই আম্বিলিকাল কর্ড ট্রান্সপোর্ট দ্য সাবস্টেন্স টু অ্যান্ড ফ্রম দ্য এমব্রায়ো। অক্সিজেন সেটা কোথায় ট্রান্সপোর্ট করে? এমব্রায়ো ফিটাসের বডিতে। ফিটাসে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা আবার কোথায় চলে আসে? ম্যাটার্নাল ব্লাডে চলে আসে। এই যে ট্রান্সপোর্টেশনটা হেল্প করতে কিন্তু এই প্লাসেন্টা অ্যান্ড আম্বিলিকাল কর্ড টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল। বোঝা গেল সৃঞ্জনী? শাশ্বত, মাধুর্য, সমৃতা, ইশিকা, অঙ্কিতা, শ্রেয়া, রিফা, বোঝা গেল জিনিসটা? দেখো তাহলে এইটা তোমাদের লেভেলের আইএসসি বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, দুজনের পক্ষেই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য ফাংশন অফ প্লাসেন্টা, it is act as a barrier between the fetus and mother, it supplies the oxygen nutrient, it remove the carbon dioxide and excretory products, it act as the endocrine glands, it is the very important, এরা endocrine gland হিসাবেও কাজ করে। so they secrete some hormones। কি কি সেই হরমোনসের নাম মনে রাখতে হবে এটা? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, estrogen, progesterone and relaxins, all these type of hormones are secreted by the placenta. So একটা জিনিস দেখো, relaxin is also secreted by the ovary, estrogen also is secreted from the ovary, or progesterone also is secreted from the ovary। প্লাসেন্টা থেকে এটা বেশি তৈরি হচ্ছে, দরকার বেশি, তাই। বোঝা গেল প্রত্যুষা? রিয়া, রিয়া গো দেখো একটা জিনিস ভালো করে ডিউরিং প্রেগনেন্সিতে ভালোভাবে বোঝার চেষ্টা করি আমি। সাদিশটা দেখো, সেটা হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, প্রোল্যাকটিন, থাইরক্সিন,
এই লেভেলগুলো ইনক্রিজ করে ইন দ্য ম্যাটারনাল ব্লাডে, কারণ তখন বডি ফাংশন অনেক গুণ মেটাবলিজম রেট বেড়ে যায়, সেটাকে কন্ট্রোল করতে এই হরমোনের লেভেলও বাড়তে থাকে। So they support the fetal growth, metabolic change in the mother and maintain the pregnancy. The germ layer যেটা গ্যাস্ট্রুলার স্টেজে তৈরি হচ্ছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম, দিস আলটিমেটলি কি সেল যেন, স্টেম সেলস দিয়ে তৈরি। সো দে হ্যাড কোথায় আছে এটা, গ্যাস্ট্রুলার স্টেজে ইনার সেল মাস থেকে তো তৈরি হয়েছিল। এই যে স্টেম সেলস হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু গিভ রাইজ দ্য অল আদার টিস্যু অ্যান্ড অর্গ্যান। ভাবতে পারছো, এটা একটা ভেরি ইন্টারেস্টিং। অমিতে সেটাকে নিয়ে ভালোভাবে একটু চিন্তা ভাবনা করো তো, রিসার্চ করো একটু এই স্টেম সেলসের ওপর। ভাবো এমন একটা সেলস যেখান থেকে কি হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ অর্গ্যানস ফরমেশন হতে পারে, লিভার, কিডনি, তুমি যা বলবে সেটাই। মানে এটা কি ধরনের সেল, আমরা অনেক রিসার্চের টপিক পরবর্তীকালে আসছে তোমাদের ক্ষেত্রে, বাট এটা আগে তোমাদের ইন্ট্রোডাকশন লেভেলে বললাম। তাহলে হিউম্যান প্রেগনেন্সি, যাতে জেস্টেশন পিরিয়ডও বলি আমরা, কতদিন হয়, লাস্ট ফর দ্য 9 months, এটা তোমরা জানো ছোটো থেকে। ফর আলটিমেটলি ক্যাটসের ক্ষেত্রে 2 months, ডগসের ক্ষেত্রে 2 months, এলিফ্যান্টের ক্ষেত্রে 21 months, মানে ভ্যারি করে এভরি অর্গানিজম টু অর্গানিজম। চেঞ্জেস ইন এমব্রায়ো ডিউরিং দ্য প্রেগনেন্সি, যখন একটা বেবি গ্রোথ করতে শুরু করে না, আফটার 1 month কি হয় জানো, হার্ট ফরমেশন হয়। সে ধুকপুক করছে, এটা তুমি ফিল করতে পারবে, মানে মা হিসাবে ফিল করতে পারবে, নাহলে তুমি কি করে ফিল করবে, তাই না? দীপাঞ্জন, অর্ক, এন্ড অফ দ্য 2nd month কি তৈরি হয় জানো, লিম্বস অ্যান্ড ডিজিটস আর ডেভেলপ। তারপর end of the 12th week, major organ, limbs, external genitalia are formed. During 5th month, fast movement of fetus are happening. End of the 24 weeks, body is covered with the hair, and end of the 9 months, ready for the delivery. এই হচ্ছে তোমার ডিফারেন্ট ফরম্যাট বা ডিফারেন্ট বলতে পারো স্টেপস বাই হুইচ দ্য এমব্রায়ো আলটিমেটলি চেঞ্জেস ডিউরিং দ্য প্রেগনেন্সি। বোঝা গেল ব্যাপারটা? দেখো মাসুম, পার্চুরেশন অ্যান্ড ল্যাকটেশন টপিকের মধ্যে আসি এবারে। দেখো এই পার্চুরেশন কাকে বলছি, প্রসেস অফ গিভিং দ্য বার্থ টু ইয়ং ওয়ান্স, দিস ইজ কল্ড দ্য পার্চুরেশন, বাট ইট ইজ দ্য নিউরো এন্ডোক্রাইন মেকানিজম। মানে এই নিউরো এন্ডোক্রাইন কথাটাকে তুমি ভেঙে ভেঙে বলো, কি হবে, নিউরাল অ্যান্ড এন্ডোক্রাইন। মানে এই যে তোমার একটা গিভিং বার্থ, এটা কেন নিউরো এন্ডোক্রাইন, মানে নার্ভাস সিস্টেম পার্টিসিপেট করছে, তার সঙ্গে সঙ্গে সাইমেন্টেনিয়াসলি এন্ডোক্রাইন সিস্টেমও কাজ করছে, কিন্তু কেমনভাবে সেটা একটু জানার জন্য ভালোভাবে দেখো। দ্য সিগন্যালস ফ্রম দ্য ফিটাস অ্যান্ড দ্য প্লাসেন্টা ইন্ডিউস দ্য মাইল্ড ইউটেরাইন কন্ট্রাকশন, ইট ইজ কল্ড দ্য ফিটাল ইজাকশন রিফ্লেক্স। মানে নার্ভাস সিস্টেম কাজে এলো, দ্যাট কজ দ্য রিলিজ অফ দ্য অক্সিটোসিন। কোন সিস্টেম কাজে এলো, endocrine system. So both neural and endocrine system are act for the process of parturition. ISC board exam এ একটা ইয়ারে সেম কোশ্চেন এসেছিল, শুধু এই দুটো ওয়ার্ড লিখতে হবে, লিখে একটু এক্সপ্লেন করে দিলেই ফুল 3 marks পেয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? রাইট, সিবিএসসি বোর্ডেরও ভালো কোশ্চেন। অক্সিটোসিন cause the strong uterine muscle contraction during the childbirth. Very important. This process of continuity leading to expulsions of the baby out of the uterus through the birth canal. Very interesting process. অক্সিটোসিন একটা হরমোন, দেখো কত কিছু চেঞ্জ করাতে পারে ইউটেরাইন মাসেলটাকে ডিউরিং দ্য লেবার, ডিউরিং দ্য পার্চুরেশন, রাইট? তো দেখো প্রিয়া, আফটার পার্চুরেশন দ্য umbilical cord is cut off, ওটা তো আর দরকার নেই, কাট অফ করে দাও। The placenta and the remains of the umbilical cord are expelled from the maternal body after parturition is called the afterbirth. মাদারেরও আর দরকার নেই, ওটা রেখে তো ফালতু লাভ নেই, মাদার বডি থেকেও কাট করে দিতে হবে এটা। দেখো এইভাবে আমরা এটাকে কাট করে দিতে পারি। এবার চলে আসছি ল্যাকটেশনের ব্যাপারটা। দ্য ম্যামারি গ্ল্যান্ড প্রডিউস দ্য মিল্ক টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি।
দ্যাট ইজ কল্ড দ্য ল্যাকটেশন। বাট আফটার চাইল্ড বার্থের পর একটা ইয়েলোইশ কালারের মিল্ক প্রডিউস হয়। আদ্রিজা ভালোভাবে শোনো, সেই মিল্কটার নাম আমরা কি বলছি? ইনিশিয়াল ফিউ ডেজ অফ দ্য ল্যাকটেশন দিস ইয়েলোইশ কালার মিল্ক ইজ কল্ড দ্য কোলোস্ট্রাম। This colostrum is very important for the fetus, for the baby, because it is contain IgA antibody. They have lots of proteins, they have lots of nutrients, so they are very nutritive. দেখতে পাচ্ছ একটু ইয়েলোইশ কালারের মিল্কটা, বুঝে গেল ব্যাপারটা? রাইট। সো এই হচ্ছে আমাদের এই হিউম্যান রিপ্রোডাকশনের আজকের ফার্টিলাইজেশন, তারপর পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসগুলো। তাহলে আমরা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা তোমাকে ফুল কভার আপ করে দিতে পারলাম। কোনো ডাউটস যদি থাকে কমেন্ট সেকশনে লিখবে। বাট নেক্সট 2 উইক তোমার জন্য খুব স্পেশাল, কারণ অন্য বছরের তুলনায় আমরা অনেকটা সিলেবাস কমপ্লিট করেছি। এবার টেস্ট দেওয়ার পালা। টেস্টটা কিন্তু আমরা অনেকবার নিচ্ছি, ক্লাস 12-এ অনেকবার নিতে হয়, কিন্তু এবার একটু স্পেশাল টেস্ট। আমরা শোনো কেমনভাবে টেস্টটা নিচ্ছি। তোমাকে নেক্সট উইক টিউসডেতে কোনো ক্লাস হচ্ছে না। থার্সডেতে আমরা টেস্ট নেব। তোমাকে আমরা এপ্রিল থেকে জুলাই অবধি যে চ্যাপ্টার পড়িয়েছি সব চ্যাপ্টারের ওপর, রাইট। নেক্সট থার্সডে তোমার কোশ্চেন পেপারটা হবে শর্ট কোশ্চেনের ওপর, মানে 1 মার্কসের জাস্ট অপশন ওয়াইজ MCQ টাইপ বা 1 ওয়ার্ড লেখার হতে পারে, এই ধরনের কোশ্চেন। বোঝা গেল? তারপরের সেম টিউসডেতে ক্লাস হবে না। থার্সডেতে তোমাকে টেস্ট নেব সেই চ্যাপ্টারগুলো যেগুলো আমরা আপ টু জুলাই অবধি পড়িয়েছি, এপ্রিল থেকে সেই সব চ্যাপ্টারের ওপর আমরা টেস্ট নেব, সাবজেক্টিভ টাইপ অফ টেস্ট। সেই টেস্টটা কিসে নেব সেটা আমি পরে বলে দেবো, ইউটিউব বা জুমে যে কোনো একটা ফরম্যাটে। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু এই 2 উইক যারা পরে ভর্তি হয়েছো তাদের একটা বড় অপরচুনিটি পাচ্ছ। যারা পুরনো চ্যাপ্টার এখনও কমপ্লিট করতে পারোনি কিন্তু আমার পড়ানো হয়ে গেছে, সেইগুলোকেও তুমি কমপ্লিট করে ফুল অ্যান্ড ফাইনাল প্রিপারেশান নেওয়ার টাইম এসে গেছে। এবার টেস্টটা দয়া করে দিও। টেস্টটাকে না দিলে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি, কারণ তুমি আমার ফ্যামিলির একটা মেম্বার। তোমার ক্ষতি হওয়া মানে আমারও সেই ক্ষতি হওয়া। সেজন্য প্লিজ একটু পড়ো, একটু পড়ে টেস্টটা ভালো করে দেওয়ার চেষ্টা করো। কিন্তু দেবো না এটা কিন্তু যেন না হয়, প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমি বলছি। তারপর আমি তুমি এই 2 উইক ধরে তুমি তো সব চ্যাপ্টারগুলো একবার পড়বে। এই পড়তে গিয়ে তুমি কোনো চ্যাপ্টারে, সেটা ISC বোর্ডের বই থেকে হোক, আমার নোট থেকে হোক, NCERTর বই থেকে হোক, তুমি ওই টপিকগুলোকে খাতায় লিখবে। চ্যাপ্টারের নাম, টপিক কোনটা তোমার ডাউটস আছে, আমি তোমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপের থ্রু হোক, জুমের থ্রু হোক, পার্সোনালি আমি তোমাকে সেই সব ডাউটসগুলোকে ক্লিয়ার করে দেবো। বুঝতে পারছো? ইন্ডিভিজুয়ালি আমি তোমাকে সময় দেবো, দিয়ে ওই ডাউটসগুলোকে ক্লিয়ার করব আপ টু এতগুলো চ্যাপ্টারে, যেন তোমার আর কিচ্ছু ডাউটস না থাকে। আমরা তারপর আবার টেস্ট নেবো কিছুদিন পর, মানে তোমার ক্লাস 12-এর জন্য এই সব চ্যাপ্টার ফুল রেডি হয়ে গেল। আমি তোমাকে একটা সঠিক প্রসিডিওর ভেবে পড়াচ্ছে, কিন্তু বুঝতেই পারছো আমার এক্সপিরিয়েন্স যেটা তোমাকে শেয়ার করছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি একটা সুন্দর ফরম্যাট ওয়াইজ যে ক্লাস 12টা পড়াই। এই বছর কিন্তু হয়তো সব বোর্ডের পরীক্ষা হয়নি, কিন্তু সব ম্যাক্সিমাম স্টুডেন্ট 90%-এর ওপর নাম্বার পেয়েছে, কিন্তু তোমরাও পাবে। সেই কোয়ালিটি তোমরা রাখো, কিন্তু আমাকে আমার প্রসিডিওর মতো একটু কাজ করতে দাও। তো আমার এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা তোমাকে ইউজ করতে হবে, তবেই না তুমি গেনার হবে। সেই জন্য টেস্ট দিতে হবে ভালো করে, ডাউটসগুলোকে খাতায় লিখতে হবে। আমি তোমাকে ইন্ডিভিজুয়াল টাইম দেবো, দিয়ে কিন্তু ডাউট ক্লিয়ার করাবো। বুঝতে পারছো? তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম আমাদের পরীক্ষার আগের লাস্ট ক্লাস। তাহলে এরপর নেক্সট থার্সডে তোমার কিন্তু ক্লাস থাকবে। এই থার্সডেও তোমার কোনো ক্লাস থাকবে না, তুমি রিভিশন করতে থাকো, ডাউট ক্রিয়েট করো, ডাউট যা কিছু ডাউট আসুক আমি ক্লিয়ার করব তোমাকে, রাইট? প্ল্যানিংটা পরিষ্কার বুঝলে তো? মানে নেক্সট থার্সডে
সাপোজ 29th মতো 29 বা 30 এরকম জুলাই হবে, সেই দিন তোমার ফার্স্ট শর্ট কোশ্চেনের ওপর টেস্ট, তারপরের উইক লং কোশ্চেনের ওপর টেস্ট। সিলেবাস এপ্রিল থেকে জুলাই অবধি যা যা চ্যাপ্টার পড়িয়েছি সেই চ্যাপ্টার। ওকে, ভালোভাবে পড়ো, কিন্তু এই সময়টা তোমার পক্ষে খুব খুব ইম্পর্টেন্ট। ইউটিউবে সব ক্লাসগুলো আমি অ্যাভেলেবেল করে দিচ্ছি, যাতে তুমি আবার ওই ক্লাসগুলো দেখার সুযোগ পাও। যারা নতুন ভর্তি হয়েছো তাদেরকেও বলছি ওই ক্লাসগুলোকে আবার দেখো, পুরনো স্টুডেন্ট তারা আবার দেখো, দেখে দেখে রিভিশন কমপ্লিট করো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো অ্যান্ড মন দিয়ে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ দ্য বেস্ট অফ লাক। তাহলে আমাদের নেক্সট দেখা হচ্ছে এই থার্সডে নয়, নেক্সট টিউসডেও নয়, নেক্সট থার্সডে একদম এক্সাম টাইম ঠিক 8টার সময়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।